মানব সভ্যতার উদ্ভব কয়েক লক্ষ বছর আগে হলেও মানব সভ্যতার ইতিহাস লেখা বা রচনার সূত্রপাত হয় বহুকাল বছর পর। আজকের এই স্পেশাল ভিডিওটিতে উচ্চ মাধ্যমিকের প্রথম অধ্যায় অতীত স্মরণ। এই অতীত স্মরণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। একটি গুরুত্বপূর্ণ টপিক হলো আধুনিক আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। এই আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কি? আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির রচনা বা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির সংক্ষেপে আলোচনা করুন, এই প্রশ্নটি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন পেলে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। দেখো, প্রথমে আমরা আসি আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কি বা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কাকে বলে। এবং এই ইতিহাস রচনার সূত্রপাত হয় করেন প্রথম গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। এজন্য তাকে কি বলা হয়? ইতিহাসের জনক। ঠিক তার পরবর্তীকালে এই ইতিহাস রচনাকে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে রচনা করার সূত্রপাত করেন থুকিডিডিস। এজন্য তাকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক। ঠিক তার পরবর্তীকালে যদি আমরা ধরি, এই ইতিহাসকে আধুনিকতার সূত্রপাতে লেখা শুরু করেন ইবন খালদুন, আরব ঐতিহাসিক ইবন খালদুন। এজন্য তাকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক। পরবর্তীতে আমরা দেখব এই যে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, এই আধুনিক ইতিহাস রচনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লেখার সূত্রপাত করেন লিওপল্ড ভন র্যাঙ্কি। মনে রাখবেন, আমরা লিওপল্ড ভন র্যাঙ্কি ঊনবিংশ শতকে শুরুর দিকে আধুনিক ইতিহাস রচনার সূত্রপাত করেন লিওপল্ড ভন র্যাঙ্কি। লিওপল্ড ভন র্যাঙ্কের দেখানো পথ ধরেই ঐতিহাসিক কার্ল মার্কস, লাভরি, এইচ কার্ল ফিশার প্রমুখ ঐতিহাসিক তারা আধুনিক ইতিহাস রচনার দিকে ধাবিত হন। এই যে এই সমস্ত ঐতিহাসিক যে ইতিহাস লেখার বা রচনার সূত্রপাত করেন, কারা কারা? কার্ল মার্কস, ফিশার, লাভরি, এইচ কার্ল। এদের দেখানো পথ ধরেই যে ইতিহাস রচনার সূত্রপাত হয় বা ইতিহাস রচনা লিখিত হয়, সেটাকেই আমরা বলবো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। সেটাকেই আমরা বলবো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। এরপরে আমরা আসি এই আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির বেশ কিছু বৈশিষ্ট্য বা নীতি বা ধারা রয়েছে। দেখো, বেশ কিছু ধারণা, নীতি বা বৈশিষ্ট্য। তোমাকে পরীক্ষায় প্রশ্ন বলতে পারে যে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির ধারণা লেখো, নীতি লেখো, বৈশিষ্ট্য লেখো। এই সমগ্র মিলিয়ে উত্তর কিন্তু একটি হবে। তাই তোমাকে বিষয়টি ভালো করে বুঝতে হবে। ওকে, দেখো, এই ইতিহাস রচনার প্রথম যে দিক, অর্থাৎ ইতিহাস কিভাবে রচনা করবো, প্রথমে আমাদের হচ্ছে উৎস সংগ্রহ। অর্থাৎ ইতিহাস রচনার প্রাথমিক কাজ হলো ঐতিহাসিককে উৎস সংগ্রহ করতে লাগবে। ওকে, এই উৎস বিভিন্ন রকমের হতে পারে। যেমন কি প্রত্নতাত্ত্বিক উৎস হতে পারে, তা মানুষের হাড়গোড়, মৃৎশিল্প, হাতিয়ার ইত্যাদি হতে পারে। মৌখিক উৎস হতে পারে। মৌখিক উৎস কি কি? মৌখিক উৎস হলো জনশ্রুতি, লোককথা, কিংবদন্তি ইত্যাদি হতে পারে। লিখিত উৎস হতে পারে। লিখিত উৎস যেমন হচ্ছে লিপি, তারপর হচ্ছে বিভিন্ন রাজার আহ দলিলপত্র, সরকারি নথিপত্র ইত্যাদি হতে পারে। তারপর হচ্ছে ছবিভিত্তিক উৎস। ছবিভিত্তিক উৎস হতে পারে মানচিত্র, নকশা ইত্যাদি হতে পারে। তাহলে ইতিহাসের যে এই যে বিভিন্ন উৎস, এই উৎসগুলো কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তাই আধুনিক ইতিহাস লেখার প্রথম পদ্ধতি হলো কি ঐতিহাসিককে উৎস সংগ্রহ করতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, 1857 সালের মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহের কিভাবে ঘটলো, এর জন্য কিন্তু তোমাকে অবশ্যই সরকারি নথিপত্র, দলিল, তৎকালীন সময়ে বিভিন্ন রাজার যে নথিপত্র, সেগুলোর উপর আমাদের নির্ভর করতে লাগে। তাহলে প্রথম কাজই হচ্ছে ঐতিহাসিকদের উৎস সংগ্রহ করতে লাগবে। ওকে, 1 নম্বর পয়েন্ট। তাহলে এই উৎস কিন্তু বিভিন্ন রকম হতে পারে, আমরা জানলাম। 2 নম্বরে আমরা আসি উৎসের শ্রেণীবিভাগ। অর্থাৎ এই উৎসগুলি সংগ্রহ করার পর ঐতিহাসিককে উৎসের বিভিন্ন শ্রেণীবিভাগ করতে লাগবে। অর্থাৎ এই উৎসগুলো 3 রকমের হতে পারে। একটি অতি প্রয়োজনীয় উৎস, একটি মধ্যম প্রয়োজনীয় উৎস, একটি একেবারে অপ্রয়োজনীয় উৎস। অর্থাৎ ঐতিহাসিককে দেখতে লাগবে যেটি অতি প্রয়োজনীয় উৎস, সেটাকে গ্রহণ করতে লাগবে। তাহলে আধুনিক ইতিহাস রচনা বা লেখার দ্বিতীয় পদ্ধতি কি? যে ঐতিহাসিককে উৎসের শ্রেণীবিভাগ করতে লাগবে 3টি ভাগে। একটি অতি প্রয়োজনীয়, একটি প্রয়োজনীয়, আরেকটি হচ্ছে অপ্রয়োজনীয়। ঐতিহাসিককে এই অতি প্রয়োজনীয় উৎসটা নিয়েই তাকে কাজ করতে লাগবে। যেমন মহাবিদ্রোহের যে কারণ, সেই মহাবিদ্রোহের অতি প্রয়োজনীয় কারণ কোনটি, অতি প্রয়োজনীয় উৎস কোনটি, সেটাকে তাকে খুঁজে বার করতে লাগবে। ওকে, নেক্সট আমরা আসি গবেষণা। ঐতিহাসিক এই উৎসটি সংগ্রহ করার পর তাকে কি করতে লাগবে? তাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে গবেষণা করতে লাগবে। অর্থাৎ এই যে
উৎস, এই উৎসটার গবেষণা করে তাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যুক্তি মননশীলতার ভিত্তিতে তাকে গবেষণার দিকে ধাবিত হতে লাগে। অর্থাৎ ঐতিহাসিককে উৎস সংগ্রহ করার পর তাকে গবেষণার দিকে ধাবিত হতে লাগবে, অর্থাৎ তাকে গবেষণা করতে লাগবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি, অর্থাৎ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তাকে গবেষণা করতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা আসবো কার্যকরণ পদ্ধতি, অর্থাৎ ইতিহাস রচনার তৃতীয় পদ্ধতি হলো কার্যকরণ। আমরা জানি ইতিহাসে ছোট হোক বড় হোক যে কোনো ঘটনাই কোনো না কোনো কারণের সাথে সম্পর্কযুক্ত। তাই ঐতিহাসিককে সেই ঘটনার কার্যকারণটি খুঁজে বার করতে লাগবে, অর্থাৎ কারণটি খুঁজে বার করতে লাগবে। যেমন আমরা এক্সাম্পল নিই যে 1857 সালের মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহে কোন কারণে ঘটলো সেই কারণটি কিন্তু তাকে খুঁজে বের করতে লাগবে। অর্থাৎ ইতিহাসে বড় হোক ছোট হোক যে কোনো ঘটনায় কার্যকারণের সাথে সম্পর্কযুক্ত, তাই তাতে কারণ খুঁজতে লাগবে। তাহলে ঐতিহাসিক ইতিহাস রচনার চতুর্থ পদ্ধতি কি? কার্যকারণ খুঁজে বার করা, অর্থাৎ কারণটি খুঁজে বার করা। পরবর্তী পয়েন্টে দেখো তথ্য সংরক্ষণ, অর্থাৎ ঐতিহাসিককে এই কারণটি তিনি বিভিন্ন রকম ভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গবেষণা করলেন আর তিনি কারণ খুঁজে বার করলেন। এরপরে কি সেই যে তথ্যটি সেই তথ্যটি তাকে সংরক্ষণ করতে লাগে, প্রয়োজন হলে তাকে নোটবুকও ব্যবহার করতে লাগতে হতে পারে, কারণ তার নোটবুকের মধ্যে সেই তথ্যগুলি সে সংগ্রহ করে রাখবে। তাই ঐতিহাসিককে এই সমস্ত কিছু উৎস সংগ্রহ করার পর, উৎস গবেষণা করার পর, উৎসের কার্যকরণ নির্ণয় করার পর তাকে কি করতে লাগবে? তাকে সেই তথ্যটি সংরক্ষণ করে রাখতে লাগবে। ওকে, এই সংরক্ষণ তাকে লিখিত আকারে নিবন্ধ করতে লাগবে, অর্থাৎ তাকে নোটবুক ব্যবহার করতে লাগতে পারে বা করতে হবে। পরবর্তী পয়েন্ট দেখো 6 নম্বর, ধারাবাহিকতা ও কারণক্রম। দেখো ইতিহাসের প্রত্যেকটি ঘটনাই কালের সাথে সম্বন্ধিত, অর্থাৎ ইতিহাস কালের সাথে ধারাবাহিকভাবে এগিয়ে চলে, সময়ের সাথে ধারাবাহিকভাবে এগিয়ে চলে। তাই ঐতিহাসিককে এই ইতিহাস রচনা করতে গেলে অবশ্যই সেই ধারাবাহিকতা বজায় রাখতে লাগবে। এই ইতিহাসের যে কারণক্রম বা সময়কাল, এটাকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। একটি ঘটনার প্রাথমিক অবস্থা, একটি ঘটনার প্রাথমিক অবস্থা বা সূচনা, দ্বিতীয়ত ঘটনার গতি প্রকৃতি বা মধ্য অবস্থা, তৃতীয়ত ঘটনার পরিণতি বা শেষ অবস্থা। অর্থাৎ ঐতিহাসিককে এইখানে গুরুত্ব দিতে লাগবে যে ধারাবাহিকতার দিক। ঐতিহাসিককে কি করতে লাগবে? কালের সাথে সময়ের সাথে তাকে মেলবন্ধন করতে লাগে। এই সময়কাল 3টি ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান হচ্ছে যেটা আমরা বললাম যে ঘটনার সূত্রপাত বা সূচনা, অর্থাৎ যেমন মহাবিদ্রোহ তার সূচনা কবে ঘটলো, ওকে, সেই সূচনার প্রেক্ষাপট। দ্বিতীয়ত কি? ঘটনার মধ্য অবস্থা বা ঘটনার গতি প্রকৃতি, ঘটনা কোন দিকে ধাবিত হচ্ছে, কতটা অঞ্চলে প্রবাহিত হয়ে পড়লো সেটি। তৃতীয়ত হচ্ছে ঘটনার পরিণতি বা ঘটনার শেষ, অর্থাৎ এই ঘটনার সবশেষে কি ঘটলো তার মূল্যায়ন করতে হবে। তাহলে কি এই আধুনিক ইতিহাস রচনা নেক্সট, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ধারাবাহিকতা ও কারণক্রম। আর এই আধুনিক ইতিহাস রচনার সর্বশেষ পদ্ধতি হলো ভৌগোলিক অবস্থান। সর্বশেষ পয়েন্ট হচ্ছে ভৌগোলিক অবস্থান। এই ভৌগোলিক অবস্থান কি? আমরা জানি ইতিহাসের কোনো না কোনো ঘটনা, সেটা ক্ষুদ্র হোক বৃহৎ হোক, কোনো না কোনো স্থানে ঘটে থাকে। যেমন 1717 সালে পলাশির যুদ্ধ, 1857 সালে মহাবিদ্রোহ, এগুলো নির্দিষ্ট একটা স্থানেই ঘটেছিল। অর্থাৎ ঐতিহাসিককে সেই ঘটনাটি ভৌগোলিক অবস্থান, অর্থাৎ সেই নির্দিষ্ট স্থানটি খুঁজে বার করতে লাগবে, তাহলেই কিন্তু ইতিহাস রচনা সার্থক হবে। এই লিওপোল্ড ভন রেঙ্কে বলেছিলেন যে ইতিহাসের ঘটনাটি যেরকম ঠিক সেরকম ভাবেই কিন্তু তোমাকে তা ব্যাখ্যা বা বর্ণনা করতে লাগবে। অর্থাৎ লিওপোল্ড ভন রেঙ্কে এই প্রসঙ্গে বলেছিলেন যে ইতিহাস রচনাটা বা ইতিহাসের ঘটনাটা যেরকম তোমাকে ঠিক সেরকম ভাবেই তার ব্যাখ্যা বা বর্ণনা দিতে লাগবে। তো সামগ্রিক আলোচনার পরিশেষে আমরা কি বলতে পারি? এই যে আধুনিক ইতিহাস রচনা লেখার পদ্ধতি, আধুনিক ইতিহাস রচনা লেখার পদ্ধতিকে অত্যন্ত সুসংবদ্ধভাবে লিখতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে লিখতে লাগবে। তার সাথে ঐতিহাসিককে তার আপন মনের মাধুরী মিশিয়ে লিখতে লাগবে। লেখা হবে অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ও মাধুর্যতায় ভরা, যাতে সমগ্র শ্রেণীর পাঠক বা সকল মানুষ সেটাকে সহজেই সাবলীল ভাবে গ্রহণ করতে পারে, আকর্ষণীয় ভাবে তা পাঠদান, আকর্ষণীয় ভাবে তা পড়তে পারে। ওকে, আর কি? আর এই আধুনিক ইতিহাস রচনা যদি সহজ সরল বা মাধুর্যতায় ভরা না হয়, তাহলে মরুভূমিতে পড়ে থাকা তপ্ত বালির মতো, নুড়ি পাথরের মতো তা শুষ্ক হয়ে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য একটি স্পেশাল প্রশ্ন থাকছে। প্রশ্নটি হলো যে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা অলরেডি বলে ফেলেছি সেটা, তুমি কতটা মনোযোগ দিয়ে শুনলে বা কতটা বুঝতে পারলে
তা বোঝার জন্য আমরা একটা কোশ্চেন করালাম। তোমাকে যদি পরীক্ষায় দেয় সিম্পলি যে এই আধুনিক ইতিহাস রচনার বৈশিষ্ট্য কি, তুমি কি লিখবে? বৈশিষ্ট্য হিসাবে এগুলি তুলে ধরবে, বা নীতি হিসাবে তুমি এগুলো লিখবে, বা ধারণা হিসেবে এগুলো লিখবে। তোমাকে যেটি পরীক্ষায় দেবে তুমি সেই পয়েন্টটা পড়বে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।